সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম লেকচার। আমরা জানি ষষ্ঠ অধ্যায় থেকে আমরা আলোর কিছু ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যে আলো এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগায়, আর যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলো চলতে পারে এদেরকে বলা হয় আলোক মাধ্যম। যে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে। তো আমরা আজকে শুরুতেই এই অধ্যায়ের আলোর যে বেসিক ধর্মগুলো আছে, এই বেসিক ধর্ম এবং আলোর যে তত্ত্বগুলো আছে, আলো সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, এই তত্ত্ব নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে আলোর বিভিন্ন ধর্মগুলো নিয়ে একটু আলোচনা করে আসি। এটা একেবারে বেসিক এই চ্যাপ্টারের। তো এই বিষয়টা আমাদের প্রথমেই জানা দরকার এই চ্যাপ্টারের মূল বিষয়গুলিতে প্রবেশ করার আগে। আমরা আলোর কিছু ধর্ম জানি। আমরা আলোর প্রতিফলন একটা ধর্ম, যে আলো কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় যদি প্রতিবন্ধকের সম্মুখীন হয় তাহলে সেই প্রতিবন্ধকে বাধা পেয়ে এটা আবার আগের মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসাটাকে বলা হয় আলোর প্রতিফলন। আমরা পড়েছি এটা বিস্তারিত আগে। এরপর আলোর প্রতিসরণ, এটাও আমরা জানি, বিস্তারিত পড়েছি ষষ্ঠ অধ্যায়ে, যে আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে, অভিমুখ পরিবর্তন করে। তো এই অভিমুখ পরিবর্তনের ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। এই দুটো আমরা বিস্তারিত জানি। আর এই চ্যাপ্টারে আমরা আরও কিছু ধর্ম সম্পর্কে জানবো বিস্তারিত পরবর্তী সময়ে। আলোর আরেকটা ধর্ম হচ্ছে ব্যতিচার। তো আলোর ব্যতিচার কি আমরা একটু দেখি। পাশাপাশি রাখা দুটো একই ধরনের উৎস, অর্থাৎ সুসঙ্গত উৎস থেকে যখন আলো বের হবে তখন এই দুইটা উৎসের থেকে নির্গত হওয়া আলোর মধ্যে উপরিপাতন ঘটবে। এই উপরিপাতনের ফলে তরঙ্গগুলোর কোথাও কোথাও সমদশায় উপরিপাতনের ফলে উজ্জ্বল আলোর সৃষ্টি হবে, আবার কোথাও কোথাও বিপরীত দশায় আপাতিত হওয়ার ফলে অন্ধকারের সৃষ্টি হবে। সামনে যদি একটা পর্দা রাখা হয় তাহলে দেখা যাবে যে আলো অন্ধকারের একটা ডোরা বা পট্টি সৃষ্টি হয়েছে। এই ধর্মটার নাম হচ্ছে আলোর ব্যতিচার। আলোর অপবর্তন একটা ধর্ম। অপবর্তন আমরা এমনিতে জানি যে আলো সোজা পথে চলে সবসময়, কিন্তু কোনো তীক্ষ্ণ ধার ঘেঁষে অথবা সরু ছিদ্র দিয়ে যাওয়ার সময় আলোর গতিপথ কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়াটাকে বলা হয় আলোর অপবর্তন। তোমরা একটু খেয়াল করে দেখবে যে লাইটের উল্টা পাশে যদি তোমার কলম এবং কলমের পেছনে যদি খাতাটা ধরো, কলমটা একটু উপরে নিচে উঠাও এবং নামাও, খেয়াল করে দেখো যে এই কলমের যে ছায়াটা খাতার উপরে পড়বে সেই ছায়ার সীমারেখাটা স্পষ্ট না, সীমারেখার ভিতরে কিছুটা আলো প্রবেশ করেছে। তো অথবা একটা সূক্ষ্ম ছিদ্রযুক্ত কোনো কিছুর উপরে যদি আলো ফেলো, ঠিক একই ঘটনা ঘটবে। দেখা যাবে যে আলোটা ছিদ্রের সমান না হয়ে ছিদ্রতে ছোট বা বড় হচ্ছে। তুমি যদি ছিদ্রটাকে আলোর উৎস এবং পর্দা থেকে এর মাঝখানে একটু সরাও উপরে নিচে, তো আলো পুরো তীক্ষ্ণ ধার ঘেঁষে অথবা সরু ছিদ্রপথ দিয়ে যাওয়ার সময় এর গতিপথ কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়াটাকে বলা হয় আলোর অপবর্তন। ঠিক আছে, এই একটা ধর্ম আলোর। এরপর আমরা আসি আলোর সমবর্তন। এটা একটা ধর্ম। আমরা জানি যে আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এই তরঙ্গ যখন সঞ্চারিত হয় উৎপন্ন হবে তখন একটা তড়িৎ ক্ষেত্র এবং একটা চৌম্বক ক্ষেত্র থাকবে।
এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব বরাবর থেকে বারবার তাদের অভিমুখ পরিবর্তন করে। তো সাধারণত এই যে তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরটা, এই ই ভেক্টরটা বিভিন্ন দিকে কম্পমান থাকে। কোনো প্রক্রিয়া অবলম্বন করে যদি এই বিভিন্ন তলে কম্পমান ই ভেক্টরের কম্পনকে একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করা যায়, তাহলে এই ঘটনাকে বলা হবে আলোর সমবর্তন। দেখো যে বিভিন্ন দিকে কম্পমান যে ই ভেক্টর কোনো প্রক্রিয়া অবলম্বন করে যদি তার এই কম্পনকে একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করা যায়, তাহলে এই ঘটনাকে বলা হবে আলোর সমবর্তন। এটা আলোর একটা ধর্ম। এরপর আমরা আসি আলোক তড়িৎ ক্রিয়া বা ফটোতড়িৎ ক্রিয়া। আমরা জানি যে কোনো ধাতব পৃষ্ঠের উপর উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো পড়লে, আলো বা অন্য যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আপতিত হলে সেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের হয়ে আসে। এই যে আলোর প্রভাবে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের হয়ে আসার এই ঘটনাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া বা ফটোতড়িৎ ক্রিয়া। যে কোনো ধাতব পৃষ্ঠ থেকে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করে ইলেকট্রন বের করা সম্ভব। তো আলো এসে পড়লে, কোনো ধাতব পৃষ্ঠের উপর আলো এসে পড়লে ইলেকট্রন বের হয়ে আসে। তো এই ঘটনা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, এটাও আলোর একটা ধর্ম। তাহলে আলোর এই 6টা ধর্মের কথা আমরা মনে রাখবো: আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন এবং আলোক তড়িৎ ক্রিয়া। আমরা আরেকটু মনে করে আসি, কোনো প্রতিবন্ধকের সম্মুখীন হলে যদি বাধা পেয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসে, সেটা প্রতিফলন। যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর দিক পরিবর্তন করে, এই ধর্মটা হচ্ছে আলোর প্রতিসরণ। আলো দুটি সুসংগত উৎস থেকে যখন আলো বের হয়, তখন এদের মধ্যে উপরিপাতনের ফলে আলো এবং অন্ধকারের ডোরা বা পট্টি সৃষ্টি হয়, এটা হচ্ছে আলোর ব্যতিচার। কোনো তীক্ষ্ণ ধার ঘেঁষে বা সরু ছিদ্র দিয়ে যাওয়ার সময় আলোর গতিপথ কিছুটা বেঁকে যায়, এটা হচ্ছে আলোর অপবর্তন। আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই যে বিভিন্ন দিকে কম্পমান তড়িৎ ক্ষেত্রকে কোনো প্রক্রিয়া অবলম্বন করে যদি কোনো নির্দিষ্ট তলে তার কম্পনকে সীমাবদ্ধ করা যায়, তাহলে সেটা হচ্ছে আলোর সমবর্তন। এবং কোনো ধাতব পৃষ্ঠের উপর আলো পড়লে সেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের হয়ে আসে। কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো পড়লে সেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের হয়ে আসার এই ঘটনাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। তো আমরা এই 6টা ধর্মের কথা মনে রাখব। এখন আমরা যাব আলো সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব। তো আলো কি এবং কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, এই বিষয়ে সর্বমোট 4টি তত্ত্ব প্রচলিত আছে। সর্বপ্রথম যে তত্ত্বটা দেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, তিনি দেন আলোর কণিকা তত্ত্ব। তাহলে আমরা দেখলাম যে আলোর কণা তত্ত্বের সাহায্যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ ব্যাখ্যা করা গেলেও ব্যতিচার, অপবর্তন, সমবর্তন এবং আলোক তড়িৎ ক্রিয়া এগুলো ব্যাখ্যা করা যায় না। এরপর আমরা আসি দ্বিতীয় যে তত্ত্বটা, সেটা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব। বিজ্ঞানী হাইগেন্স বলল যে আলো হচ্ছে তরঙ্গ, অর্থাৎ আলো এক স্থান থেকে অন্য স্থানে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। তাহলে এই তত্ত্ব প্রদান করেন হাইগেন্স। তার এই তত্ত্ব অনুযায়ী আলো তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তখনও তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে কারোর ধারণা ছিল না, তখন সবাই তরঙ্গ বলতেই যান্ত্রিক তরঙ্গ চিনত। তো হাইগেন্সেরও ধারণা ছিল তাই, যে আলো তরঙ্গ এবং এই তরঙ্গ অন্যান্য যান্ত্রিক তরঙ্গের মতোই, যা চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন হবে। কোনো উৎস থেকে আলো বের হচ্ছে মানেই হচ্ছে এরকম তরঙ্গ বের হচ্ছে। আলো তরঙ্গ আকারে সঞ্চালিত হয় এবং চারদিকে ছড়িয়ে পড়ে। কোনো উৎস থেকে যখন আলো বের হয়, তখন এই আলো মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে।
তো তখনও পর্যন্ত সবাই জানতো যে তরঙ্গ, যে কোনো ধরনের তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। তো সেই জন্য হাইগেন্স ধারণা করলো যে ইথার নামে একটা কাল্পনিক মাধ্যমের, যে ইথার মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলে আসে সূর্য থেকে বা অনেক দূরের গ্রহ নক্ষত্র থেকে। মাঝখানে যদিও কোনো মাধ্যম নেই আমরা জানি, কিন্তু হাইগেন্স বললো যে মাঝখানে ইথার নামে এক ধরনের মাধ্যম আছে যার ঘনত্ব অত্যন্ত কম কিন্তু স্থিতিস্থাপকতা অনেক বেশি। এই ধরনের একটা কাল্পনিক মাধ্যম ইথারের ভিতর দিয়ে আলো চলে আসে। তো এই তত্ত্বের সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করা সম্ভব হলো। কিন্তু আলোর সমবর্তন এবং আলোক তড়িৎ ক্রিয়া, এই দুটো ধর্মের ব্যাখ্যা দেওয়া সম্ভব হলো না। আর পরবর্তী সময়ে দেখা গেল যে আসলে ইথারের যে কল্পনা তিনি করেছিলেন, এই ইথার মাধ্যমের আসলে কোনো অস্তিত্ব নেই। তো যেহেতু ইথার মাধ্যমটা আসলে কোনো অস্তিত্ব নেই, সেজন্য হাইগেন্সের এই তরঙ্গ তত্ত্বটাও বাতিল হয়ে যায়। যদিও পরবর্তী যে থিওরি, তার বেসটা গড়ে উঠেছিল এই হাইগেন্সের তরঙ্গ তত্ত্বকে ভিত্তি করে। তো এই তত্ত্বের সাহায্যে তাহলে ব্যাখ্যা করা যায় আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন। কিন্তু আলোর সমবর্তন এবং আলোক তড়িৎ ক্রিয়া, এই দুটো বিষয় ব্যাখ্যা করা যায় না। আমাদের এগুলো কিন্তু অবজেক্টিভ প্রশ্নে আসে যে কোন তত্ত্বের সাহায্যে আলোর কোন ধর্মগুলো ব্যাখ্যা করা যায়, কোন ধর্মগুলো ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, তো আমরা এগুলো মনে রাখবো। এরপর আমরা আসি 3 নম্বর, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। তো এই যে তত্ত্বটা, এটা প্রথমেই বিজ্ঞানী ম্যাক্সওয়েল থিওরিটিক্যালি দেখান যে কোনো তড়িৎ ক্ষেত্র, শূন্যস্থানের কোনো তড়িৎ ক্ষেত্র ই নট এবং শূন্যস্থানের তড়িৎ ক্ষেত্র বি নট হলে তিনি এই দুটো রাশির মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে ই নট ইকুয়াল টু সি বি নট। তো এই সি হচ্ছে আলোর বেগ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, অথবা ই নট বাই বি নট ইকুয়াল টু সি। তো তিনি আরেকটি সম্পর্ক দেখান যে থিওরিটিক্যালি শূন্য মাধ্যমের ক্ষেত্রে তিনি দেখান যে যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ ধ্রুবক হবে এবং সেটা সি ইকুয়াল টু হবে 1/√ওভার মিউ নট এপসাইলন নট। তো আমরা মিউ নট এবং এপসাইলন নট জানি। মিউ নট হচ্ছে শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতা এবং এর মান হচ্ছে 4π × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার বা ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার। তো ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার অথবা টেসলা মিটার পার অ্যাম্পিয়ারও বলা যাবে। আর এপসাইলন নট আমরা জানি এটা শূন্যস্থানের ভেদনযোগ্যতা, এর মানও আমরা জানি 8.854 × 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তো এই মান দুটো যদি এই সমীকরণে বসানো হয় তাহলে আলোর বেগ পাওয়া যাবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং আলোর বেগ বিভিন্নভাবে পরিমাপ করে দেখা গেছে যে ঠিক এই মানটাই আসে। তাহলে এই যে থিওরিটিক্যাল মান এবং প্র্যাকটিক্যাল মান, এই দুটো মান মিলে যাওয়াতে ম্যাক্সওয়েলের এই তত্ত্ব সম্পর্কে কারো কোনো ধরনের সন্দেহ থাকলো না যে এটা একটা সঠিক তত্ত্ব। এই তত্ত্বের মূল বিষয়টাই হচ্ছে যে এই তরঙ্গের চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হবে না। তরঙ্গটা সৃষ্টি হবে কিভাবে? একটি তড়িৎ ক্ষেত্র এবং একটি চৌম্বক ক্ষেত্র পরস্পর সমকোণের থেকে যদি বারবার তাদের অবস্থান পরিবর্তন করে, অভিমুখ পরিবর্তন করে, তাহলে এই দুই ক্ষেত্রের লম্ব বরাবর একটি তরঙ্গ অগ্রসর হবে, যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম প্রয়োজন নেই। যে কোনো ধরনের মাধ্যম ছাড়া, অর্থাৎ ইথার যে কল্পনা করা হয়েছিল, ইথার লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, ভ্যাকুয়াম বা শূন্য স্থানের ভিতর দিয়েও এই তরঙ্গ চলাচল করতে পারবে। তো এই যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে এই যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, এটাই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
আলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে। সকল তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ শূন্যস্থানে একই সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অথবা আমরা যে সূত্রটা দেখলাম সেই সূত্র অনুযায়ী তার গতিবেগ নির্ণয় করা যাবে থিওরিটিক্যালি। সি ইকুয়াল টু 1/√, শূন্যস্থানের ক্ষেত্রে হবে √μ0 অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে হবে 1/√μ এবং এপসাইলন। তো এই হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব। এই তত্ত্বের সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন এবং সমবর্তন ব্যাখ্যা করা যায়। কিন্তু ব্যাখ্যা করা যায় না আলোক তড়িৎ ক্রিয়া। এবং পাশাপাশি এটাও ঠিক যে এই তত্ত্বকে এখনো পর্যন্ত এই তত্ত্বের কোনো অংশ কেউ ভুল প্রমাণ করতে পারেনি, যে কারণে আমরা আলোকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে চিনি। যদিও একটা দুর্বলতা রয়ে গেল তত্ত্বটার, যে এর সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা দেওয়া যায় না। তো যখন ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না, পাশাপাশি আলোর আরও কিছু বৈশিষ্ট্য বা ধর্ম, যেমন কম্পটন ক্রিয়া, রমন ক্রিয়া, কৃষ্ণবস্তুর বিকিরণ, এই ধরনের কিছু জিনিসের ব্যাখ্যা কোনোভাবেই তড়িৎচুম্বক তত্ত্বের সাহায্যে দেওয়া সম্ভব হচ্ছিল না, তখন নতুন আরেকটা তত্ত্ব আসে, ম্যাক্স প্ল্যাঙ্ক এই তত্ত্বটা দেন আলোর কোয়ান্টাম তত্ত্ব। এই তরঙ্গ তত্ত্ব থেকে সম্পূর্ণ বের হয়ে এসে ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন যে আলো বা যে কোনো বিকিরণ হচ্ছে অসংখ্য বিচ্ছিন্ন কোয়ান্টার সমষ্টি, অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা। প্ল্যাঙ্ক এটার নামকরণ করেছিলেন কোয়ান্টা, পরবর্তী সময়ে বিজ্ঞানী আইনস্টাইন এর নামকরণ করেছেন ফোটন। এখন আমরা ফোটন নামে চিনি। পদার্থ যেমন অসংখ্য বিচ্ছিন্ন পরমাণু দ্বারা গঠিত, আলাদা আলাদা পরমাণু, অর্থাৎ পদার্থকে ভাঙতে থাকলে সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা পাওয়া যাবে সেটা হচ্ছে পরমাণু। আর শক্তিকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে সবচেয়ে ক্ষুদ্র যে এককটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ফোটন। তো প্ল্যাঙ্ক বললেন যে এরকম যে কোনো শক্তির বিকিরণ হচ্ছে অসংখ্য এই কোয়ান্টার সমষ্টি। এই কোয়ান্টাগুলো অর্থাৎ ফোটনগুলো বিচ্ছিন্নভাবে খণ্ড খণ্ড আকারে বা প্যাকেট প্যাকেট আকারে উৎস থেকে নিঃসৃত হয় বা শোষিত হয়। তো পরবর্তী সময়ে এই তত্ত্বের সাহায্যে যে অমীমাংসিত বিষয়গুলো ছিল, আলোক তড়িৎ ক্রিয়া, রমন ক্রিয়া, কৃষ্ণবস্তুর বিকিরণ, এই বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়া সম্ভব হলো। তো এই যে আলো ফোটন হিসেবে নিঃসৃত হয়, প্রত্যেকটা ফোটন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বহন করে এবং এই ফোটনের শক্তি হচ্ছে E = h², যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আমরা জানি এটা 6.63 × 10⁻³ জুল সেকেন্ড, এটা প্ল্যাঙ্কের ধ্রুবক। আর নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক। তো তাহলে দেখা যাচ্ছে যে বিকিরণের কম্পাঙ্ক যত বাড়বে ফোটনের শক্তিও তত বাড়বে। তো এই যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হওয়ার পর অনেক অমীমাংসিত বিষয়ের সমাধান হয়, কিন্তু এরও একটা দুর্বলতা থেকে যায় যে আলোর 6টি ধর্মের মধ্যে বা এরপরেও যে আরও যে ধর্ম আছে এই ধর্মগুলো ব্যাখ্যা করা গেলেও আলোর সমবর্তনটা এই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। তাহলে দেখো যে আলোর দুটো তত্ত্বই কিন্তু সঠিক, তড়িৎচুম্বক তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব। তড়িৎচুম্বক তত্ত্বের সাহায্যে যেমন আলোক তড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করা যাচ্ছে না, আবার কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোর সমবর্তন ব্যাখ্যা করা যাচ্ছে না। তাহলে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন এগুলো ব্যাখ্যা করার জন্য আলোকে তরঙ্গ হিসেবে বিবেচনা করতে হবে। আবার আলোক তড়িৎ ক্রিয়া, কৃষ্ণবস্তুর বিকিরণ এগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে আলোকে ফোটন হিসেবে বিবেচনা করতে হবে। তো এই সম্পূর্ণ ফিজিক্স এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা অংশ কোয়ান্টাম তত্ত্ব সমর্থন করে, আরেকটা অংশ তরঙ্গ তত্ত্ব সমর্থন করে।
যে অংশটা তরঙ্গ তত্ত্ব সমর্থনে, যে থিওরিগুলো, এই অংশটাকে আমরা সাধারণত বলি ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞান, আর যেটা কোয়ান্টাম তত্ত্ব সমর্থন করে সেটাকে আমরা বলি কোয়ান্টাম পদার্থবিজ্ঞান বা কোয়ান্টাম বলবিজ্ঞান। তো দেখো যে আলো সম্পর্কে দুটো তত্ত্বই কিন্তু সঠিক। পরবর্তী সময়ে এ নিয়ে অনেক বিস্তারিত গবেষণা হয়েছে, দেখা গেছে যে আলোর দুটো ধর্মই আছে, অর্থাৎ আলোর কণা তরঙ্গ দ্বৈত ধর্ম আছে। আলো কখনো কখনো তরঙ্গের মতো আচরণ করে, আবার কখনো কখনো কণার মতো আচরণ করে। কাজেই আলোকে আমরা তরঙ্গও বলতে পারবো, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আবার আলোকে আমরা ফোটন বলতে পারবো, গুচ্ছে গুচ্ছে নির্গত হচ্ছে শক্তির প্যাকেট আকারে। তো এই ছিল আমাদের আলো সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব এবং আলোর ধর্মগুলো। একেবারেই বেসিক আলোচনা, এই চ্যাপ্টারের শুরু। তো আমরা নেক্সট ক্লাসে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং তড়িৎচুম্বকীয় বর্ণালী পড়ব। তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে আমরা সামান্য একটু ধারণা নিলাম আজকে, আর তড়িৎচুম্বকীয় বর্ণালী আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।